নমস্কার, আমি পার্থ। আমার এই ইউটিউব চ্যানেলে আগত সমস্ত দর্শকদের আমার অনেক ধন্যবাদ। ভূমিকা না করে সোজাসুজি আলোচনায় চলে যাই। এই কয়েকদিন ধরেই আমাকে অনেকে বলেছেন আপনি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান চারদিকে শুনতে পাই, এসআইপি, সেই সম্পর্কে কিছু বলুন। এবার এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ব্যাপারটা ম্যান টু ম্যান ভ্যারি করে এবং তার বিভিন্ন রকম আছে, বিভিন্নভাবে এটা করা যায়। সেজন্য হয়তো আমি পরবর্তীকালে আরও অনেক ভিডিও করব, কিন্তু আজকে এই ভিডিওতে আমি একটি মূল ব্যাপারের উপর ফোকাস করব। সেইটাই আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হবে। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, একজন বাঙালি ভারতীয় পুরুষ বা মহিলা যিনি সংসারী, বয়স 40 বছর, 60 বছর বয়সে কর্মজীবন থেকে তিনি যখন রিটায়ার করবেন, অবসর নেবেন, তার সঞ্চয় স্টক মার্কেট থেকে কিভাবে কতটা আসতে পারে, এটাই হবে আজকের আমার সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মূল থিম। প্রথমেই বলি যে আমি কিন্তু কোনো বিশেষজ্ঞ নই, স্টক মার্কেট বা সেবি রেজিস্টারভুক্ত কোনো পরামর্শদাতা নই। আমি একজন অ্যামেচার পারসন। আমি পড়াশুনো করে যতটুকু নলেজ অর্জন করেছি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সেটা ভালো লাগলে আমার এই চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমাকে উৎসাহ দেবেন। এবার আলোচনার জায়গায় যদি আসি, আবারও বলছি এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি কিন্তু যে এক্সাম্পলটা নিয়েছি সেইটাকে হাইলাইট করেই আজকের আলোচনাটা শুরু করব। তাহলে ধরে নিয়েছি আমার হাতে 20 বছর সময় আছে। এই 20 বছর সময় আমি স্টক মার্কেট থেকে কতটা আয় করতে পারি, কিভাবে পারি। এবার এই ভিডিওটা একটু বড় হতে পারে। প্রথমত আমি কোনো স্ক্রিপ্টেড লেখা লিখি না, আমি আপনাদের সাথে কথা বলি, বলতে বলতে মনে যেগুলো আসে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। সুতরাং ভিডিওটি একটু বড় হতে পারে। ভিডিওর কিছুটা দেখে আপনার মনে হতে পারে আপনি বুঝে গেলেন, কিন্তু ব্যাপারটা নয় সেরকম। আপনাকে অনুরোধ করব যে ভিডিওটা পুরোটা দেখবেন। পুরোটা দেখে আপনার একটা ধারণা তৈরি হবে, কারণ অর্ধেক দেখে একটা অর্ধেক ধারণা করা কিন্তু ঠিক না। কারণ আমি পুরো ভিডিওটায় যেটা বলবো সেটা মধ্যিখানে এসেই পুরোটা বলে ফেলেছি, ব্যাপারটা কিন্তু তাই নয়। সেই জন্য অনুরোধ রইল পুরোটা শুনবেন বা দেখবেন। তাহলে শুরু করি মূল আলোচনায়। আমি 40 বছরের একজন ব্যক্তি, আমার সংসার আছে। ধরে নিলাম আমার মাসিক ইনকাম 50,000 টাকা। যে কোনো সেভিংস বা ইনভেস্টমেন্টের মূল ব্যাপারটি হলো যে আমি যা ইনকাম করব তার 25 থেকে 30% আমি সঞ্চয়ের, আমার ভবিষ্যতের জন্য আমি সঞ্চয়ের জন্য ব্যয় করব। ব্যয় করব মানে কি, আমি রেখে দেবো। বাকিটা আমি ব্যয় করব আমার সংসার চালানোর জন্য বা দৈনন্দিন কাজকর্মের জন্য। তাহলে 50,000 টাকা যদি আমার বেতন হয়, প্রত্যেক মাসে আমার লক্ষ্য থাকবে 12 থেকে 15,000 টাকা সঞ্চয় রাখার জন্য। আমি যে ডিজিটগুলো বলবো সেইগুলোর থেকে একটু কিন্তু নজর রাখবেন। 12,000 থেকে 15,000 টাকা। তাহলে এবার আপনি বলতে চান, আপনি তো বলছেন স্টক মার্কেট থেকে পুরোটাই স্টক মার্কেটে ফেলে আপনি ইনভেস্টমেন্ট প্ল্যান করতে চান। না, আমি বলেছি স্টক মার্কেট অনুযায়ী কতটা পেতে পারি, কিন্তু আমি বলবো না আপনার সঞ্চয়ের পুরোটাই স্টক মার্কেটে ফেলুন। কারণ শেয়ার বাজার বা স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড এগুলো কিন্তু অত্যন্ত রিস্কের ব্যাপারও থাকে। সেখানে সবসময় বিধিবদ্ধ কিছু সতর্কীকরণ থাকে, কারণ গ্লোবাল মার্কেটের সঙ্গে পুরো মার্কেটটা কানেক্টেড হয়ে আছে। সেজন্য আপনি আপনার সঞ্চয়ের পুরোটা আপনি স্টক মার্কেটে নিবেশ করবেন, সেটা আমি আপনাকে কখনোই সাজেশান দেবো না। তাহলে আমি বলেছি 15,000 টাকা ধরুন আপনি সঞ্চয় করবেন, তার 40 to 45% আপনি স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড এখানে ফেলতে পারেন। এর বেশি কিন্তু ফেলাটা উচিত হবে না, কারণ সেই রিস্কটা আমাদের কিন্তু ভেবে নিতে হবে। তাহলে এই রিস্কটা ভাববো যখন, তাহলে আপনি বলতে পারেন আমাকে, তাহলে আপনি স্টক মার্কেটে বলছেন কেন? রিস্ক তো, হ্যাঁ রিস্ক তো আছে, কিন্তু নো রিস্ক নো গেইন। আমাকে যখন আমি এই নিবেশটা করব, সঙ্গে যে ফান্ড বা যে মার্কেটে যে স্টকে আমি ফেলবো টাকাটা, সেই স্টক বা সেই ফান্ডের হিস্ট্রিটা দেখে নেওয়া কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট। মোটামুটি ভারতীয় যে স্টক মার্কেট আছে তার যে ব্লু চিপ, মানে যেগুলো বড় বড় কোম্পানি বা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড বা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে যদি আপনি স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখেন গত 30 বছরের, আপনি মিনিমাম 12 থেকে 15% সুদ আপনার ইনভেস্টমেন্টে পাবেন। তার মানে কি প্রত্যেক বছরই 100 টাকায় 12 টাকা পেয়েছেন বা 15 টাকা পেয়েছেন? না, কখনো হয়তো নেগেটিভ হয়েছে, কখনো আবার বছরে 30 টাকা দিয়েছে। এই অ্যাভারেজ 20 বছরের স্প্যান বা 30 বছরের স্প্যানে দেখা গেছে অ্যাভারেজ CAGR যেটাকে বলা হয় কম্পাউন্ড অ্যাভারেজ গ্রোথ রেট 12 থেকে 15% আসে এবং সেটা কিন্তু আপনার সঞ্চয়ের মধ্যে ঢুকে যায়। তাহলে এই 12 থেকে 15% আমি পাবো, এটা
আমি ভেবে নিচ্ছি এবং আমরা সেইভাবেই আমাদের অর্থনৈতিক সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করব স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের দ্বারা। তাহলে 15,000 টাকা সঞ্চয় করতাম, তার মধ্যে কতটা আমি ফেলতে পারি? 6,000 থেকে 6,500 টাকা মাসে ফেলবো। আমি আমার গোলটা সেট করি প্রথমে, যেটা বলেছিলাম একটা লক্ষ্য সেট করতে হয়। আজকে আমার 40 বছর বয়স, 60 বছর বয়সে আমি 1 কোটি টাকা আমার ব্যাংকে বা আমার ফান্ডে দেখতে চাই। সেই প্ল্যান অনুযায়ী কিন্তু আমি আমার সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানটা করব। তাহলে আমি বলছি কি, প্রত্যেক মাসে 6 থেকে 6,500 টাকা করে আপনি এই 1 জুলাই থেকেই ইনভেস্ট করা শুরু করুন। তাহলে 1 বছরে আপনি কত মানে ফেলবেন সেই ফান্ডে? 75,000 টাকা রাফলি। আমি অঙ্কের সুবিধার জন্য 6 × 12 72,000, আমি 75,000 ধরছি। তাহলে 20 বছর যদি এরকম ফেলেন, আপনি 15 লাখ টাকা আপনার পকেটের আর্ন মানি ফান্ডে ফেলছেন। আপনি যদি ক্যালকুলেট করেন এই CAGR 15% ধরে যদি ক্যালকুলেট করেন, তাহলে দেখবেন 20 বছর পরে কিন্তু এই অ্যামাউন্টটা 1 কোটি টাকা হবে। তাহলে আপনি 15 লাখ টাকা ফেললেন, বছরে 75,000 টাকা, মাসে 6 থেকে 6,500 টাকা করে ফেলছেন। 15 বছর নয়, 20 বছর ধরে ফেলছেন। 20 বছর ফেলার পরে আপনি পকেট থেকে দিলেন 15 লাখ টাকা। 20 বছর বাদে আপনার সেই ফান্ডে ভারতবর্ষের স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডের যে হিস্ট্রি আছে সেই অনুযায়ী যদি আমি খুব মানে কি বলবো চেপে চেপেও হিসেব করি, আপনার ফান্ডে 1 কোটি টাকা থাকবে। এবার আমার এই ভিডিওর এতটুকুনো দেখেই যদি আপনি ভাবেন যে এই তো জেনে নিলাম মাসে 6,000 টাকা করে ফেলবো, আমার 1 কোটি টাকা ফান্ডে আছে, আমি জেনে গেলাম, তাহলে আপনি যদি শুনে চলে যেতে পারেন। কিন্তু বাকি অংশটুকু কিন্তু বাকি রইল, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, সেটাতে খেয়াল করবেন। টাকা কিন্তু সময়ের সাথে সাথে তার ভ্যালু লেস করে, যাকে বলে মুদ্রাস্ফীতির সাথে যেগুলো যুক্ত থাকে, ইনফ্লেশন রেটের সাথে যুক্ত থাকে। আমরা ধরে নেব আমাদের এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের সময় 6% মুদ্রাস্ফীতির হার বা ইনফ্লেশন রেট আমি ধরে নেব 6%। তাহলে এখন যে আর মূল্য 1 লাখ টাকা, আপনি দেখবেন 20 বছর বাদে সেইটি 3 লাখ টাকার মূল্য হবে আজকের 1 লাখ টাকা। তাহলে আমি যাকে ভাবছি আমার ব্যাংকে এখনকার পার্সপেক্টিভে ভাবছি 1 কোটি টাকা আমার ব্যাংকে টাকাটা এলো, বর্তমান বাজার মূল্যের সাথে তাকে যদি কম্পেয়ার করি, সেই বাজার মূল্যের সাথে যদি কম্পেয়ার করা হয়, তার ভ্যালুটা কিন্তু 32 থেকে 33 লাখ টাকা। তাহলে আমি 1 কোটি টাকা পাচ্ছি, কিন্তু যেহেতু বাজার মূল্য বেড়ে গেছে, তার যে সুযোগ সুবিধা আমি পাবো বর্তমান বাজারের 30 লাখ টাকা বা 32 লাখ টাকার ইকুইভ্যালেন্ট। কিন্তু আমি তো চেয়েছিলাম যে এখনকার বাজার মূল্যের হিসেবে যে 1 কোটি টাকার যে জিনিসপত্র আমি কিনতে পারি বা আমার যে অ্যাফোর্ড করতে পারি, সেটা আমি খুঁজে পাবো 20 বছর বাদে, সেটা কিন্তু পাবো না। অনেকেই বলে থাকেন যে আপনি ফেলে দিন 6,000 টাকা করে ফেলে যান, আপনি 1 কোটি টাকা হবে, কিন্তু আপনি সেই 1 কোটি টাকা কিন্তু বর্তমান বাজার মূল্যের সঙ্গে যদি কম্পেয়ার করেন, তার অর্থ এসে দাঁড়াবে 32 থেকে 33 লাখ টাকা, কারণ ওই 6% মুদ্রাস্ফীতি। তাহলে সেটাকে আমাকে টপকাতে হবে। স্ট্র্যাটেজিটা কী হবে? স্ট্র্যাটেজিটা খুব সিম্পল। বছরে 75,000 টাকা দিয়ে আপনি শুরু করলেন, প্রত্যেক বছর 5,000 টাকা করে আপনার ইনভেস্টমেন্ট বাড়ান। মানে আপনি রাফলি যদি 5,000 বানান, মানে 75,000 টাকা, মানে মাসে 6,000 হয়তো 300 টাকা করে দিতেন, পরের বছর আপনি বছরে 80,000 টাকা দেবেন, তার মানে 6,800 কি 900 টাকা মতন হচ্ছে, মানে মাসে 500 টাকা করে পরের বছর ইনক্রিজ করুন। তারপরের বছর 85,000, তারপরের বছর 90,000, 20তম বছরে গিয়ে আপনি দেখবেন আপনি দিচ্ছেন 1,90,000 টাকা। তাহলে ডিফারেন্সটা কি হলো? ডিফারেন্সটা হলো আগে 20 বছরে আপনাকে 75,000 ধরে 15 লাখ টাকা দিতে হতো, এখন হিসেব করে দেখবেন 20 থেকে 22 লাখ টাকা মতন দিতে হচ্ছে। সেই 20 থেকে 22 লাখ টাকা দিলে, সেই 20 থেকে 22 লাখ টাকা দিলে আপনার যে অ্যামাউন্টটা জেনারেট হবে 20 বছর বাদে, সেই অ্যামাউন্টটা কিন্তু আপনাকে সেই অর্থনৈতিক সেই স্টেবিলিটি দেবে, যেটা এখনকার 1 কোটি টাকার সমান। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি ইনভেস্ট করব, সিস্টেমেটিক ইনভেস্ট করব, এখন যা শুরু করেছি 20 বছর বাদেও সেই অ্যামাউন্টটাই রাখবো, সেটা যদি আমি ভেবে নিই, তাহলে কিন্তু প্রপার সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানই নয় সেটা।
আমাকে কিন্তু সময়ের সাথে সাথে ইনক্রিমেন্ট করতে হবে। আপনি জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রুল আছে, বছরে 3% করে দুবার ডিএ দেয়। এই যে 6% কেন বলুন তো? এই মুদ্রাস্ফীতিকে আয়ত্তে রাখার জন্য, যেটা পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পাচ্ছেন না, সেই জন্য তারা পিছিয়ে পড়ছেন। 3% পান, কখনো পিছিয়ে থাকেন। সেই জন্য এই যে এত বিক্ষোভ দেখেন এই কারণেই, কারণ টাকার ভ্যালুয়েশন যেই হারে বাড়ছে, মানে টাকার ভ্যালু যে হারে কমছে রাদার, আমি সেই আয়টা পাচ্ছি না। আমার মাইনেটা বাড়ার বদলে যে লেভেলে বাড়া উচিত ছিল সেটা বাড়ছে না, অতএব আমার একটা অসন্তোষ থাকছে। এটা কিন্তু মূল কারণ। তাহলে আমি আমার আলোচনার জায়গাটায় যেটা আসি, তাহলে প্রত্যেক বছর আপনি যে অ্যামাউন্টটা ফেলবেন, আমি তো ধরে নিচ্ছি 40 বছরের একজন ব্যক্তি মাসে 50,000 টাকা ইনকাম করেন, সে মাসে 6,000 টাকা দিয়ে 6,300 টাকা দিয়ে তার যে কোনো মিউচুয়াল ফান্ডে, একটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড বা একটা বড় স্টক, নামকরা স্টক যে হাই মার্কেট ক্যাপ আছে, ফেলছেন, তার ইনভেস্টমেন্ট রাখছেন, ইনভেস্টমেন্ট করছেন। পরের বছর থেকে কিন্তু উনি বাড়াবেন, তারপরের বছর আরও বাড়াবেন, কারণ তার মাইনে কি বাড়বে, সেভিংসের জায়গাটাও বাড়তে হবে। কত বাড়তে হবে? 6 থেকে 7% হারে বাড়াতে হবে। সেইটাকে যদি আমি কন্ট্রোলে রাখতে পারি আমার সিস্টেমেটিক ইনভেস্টমেন্টে, তবেই কিন্তু বর্তমান অর্থমূল্যের 1 কোটি টাকার যে ইকুইভ্যালেন্ট মানিটাকে আমি ফিল করতে পারবো আফটার 20 ইয়ার্স। তাহলে এখন 1 কোটি টাকার ব্যাংকে থাকলে যে স্বাচ্ছন্দ্যটা থাকে, 20 বছর বাদে কিন্তু সেই 1 কোটি টাকা থাকলে সেই স্বাচ্ছন্দ্য আসবে না, তার থেকে বেশিতে যেতে হবে। তার জন্য আমার সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কী হবে? 6,000 থেকে শুরু করলে পরের বছর যাব 6,300 থেকে শুরু করলে পরের বছর যাবে 6,800, তারপরের বছর 7,300, প্রত্যেক মাসে বলছি যেটা আমি। এভাবে কিন্তু আমাদের স্ট্র্যাটেজিটা করতে হবে। তাহলে আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম 40 বছরের একজন ব্যক্তির এক্সাম্পল এবং 50,000 টাকা নিয়ে। এবার আপনাদের বয়স বিভিন্ন হতে পারে, 20 বছর হতে পারে, 30 বছর হতে পারে, 45 হতে পারে। ইনভেস্টমেন্ট যত আগে শুরু করবেন, এই প্ল্যানিং যত আগে শুরু করবেন, তত আপনার হাতে সময় এবং আপনার সঞ্চয় দুটোই বাড়বে। সময়ও হাতে থাকবে, সঞ্চয়ও বাড়বে। অতএব যত অল্প বয়সে কলেজ স্টুডেন্ট পাশ হয়ে বেরোচ্ছে, ইনকাম করা শুরু করছে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করুন এবং প্ল্যানটা যেন প্রপার প্ল্যানিং হয়। এবং যদি স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ফেলতে চান, সেফ ইনভেস্টমেন্ট করতে চান, স্টক মার্কেট রিস্কি, বাট তার মধ্যে যে সেফ জোনটা আছে, হিস্ট্রিকে ফলো করে যদি করতে চান, তাহলে বিগ মিউচুয়াল ফান্ড হাউস, লার্জ মিড ক্যাপ ফান্ড হাউসগুলোতে ফেলুন, বড় স্টক লার্জ মার্কেট ক্যাপে ফেলুন। ইনভেস্টমেন্টটা রেগুলার করুন। মার্কেটে উত্থান পতন থাকবেই, পড়ে যাচ্ছে, নেগেটিভ হচ্ছে, পাত্তা দেবেন না, রেখে যান। আপনি দেখবেন 20 বছর বাদে তার কি রেজাল্ট আসে। আর যারা বয়সে ছোট, 30 বছর বয়স, 25 বছর বয়স, তারা তো যে কোথায় যাবে তারা নিজেরাও জানে না, কত দূর তার সঞ্চয় হতে পারে। কম্পাউন্ডেড ইন্টারেস্টের যে বেনিফিট থাকে সেটা যে কত গুণ হতে পারে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং সিম্পলি মনে রাখবেন, ইনফ্লেশনকে হারানো আমাদের লক্ষ্য। ইনফ্লেশনকে হারানোর জন্যই আমাদের কিন্তু ছোট ছোট করে ধাপে ধাপে বাড়িয়ে 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 আমার সঞ্চয়কে বাড়াতে হবে। এবং আমি আমার লক্ষ্যে, এখনকার অভিষ্ট লক্ষ্যে 20 বছর বাদে গিয়ে প্রপার জায়গায় গিয়ে আমি রিচ করতে পারবো বা হিট করতে পারবো। আমার আজকের এক্সাম্পলের বেসিসে বললাম 20 বছর, যার হাতে সময় বেশি আছে, তার ইনকাম কত সেই অনুযায়ী তিনি অ্যাডজাস্ট করে দেবেন রেশিওটাকে, দেখবেন ফল পাবে। আজ থেকে 20 বছর বাদে যদি এই ভিডিওটা দেখে থাকেন, মনে রাখবেন আমি বলেছিলাম, তখন আমাকে একটু ধন্যবাদ দেবেন, ছোট্ট করে, আর কিছু চাই না। ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, উৎসাহ দেবেন, চ্যানেলটি দেখবেন, এবং আমরা সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব এবং এগিয়ে যাব, এই আমাদের আশা। ধন্যবাদ।